প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানাই। তো নতুন যে ক্লাস 11 সিলেবাস চেঞ্জ হলো, যারা নতুন ক্লাস 11-এ উঠেছো 2024-2025 সেশনে, তোমাদের সেমিস্টার 1-এ একটি প্রবন্ধ রয়েছে, যেটি হচ্ছে বিড়াল, যার লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তোমরা সবাই জানো এমসিকিউ প্যাটার্ন রয়েছে 40 নম্বরের। তার মধ্যে বিড়াল থেকেও কিন্তু এমসিকিউ থাকবে। তো আজকে আমি আলোচনা করব বিড়ালের সংক্ষিপ্ত সারাংশ এবং তার টেক্সট। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি বিড়ালের যে কবি পরিচিতি রয়েছে বা লেখক পরিচিতি রয়েছে তার কিছু অংশে, তো যেগুলো না জানলে নয়। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার নৈহাটিতে কাঁঠালপাড়া গ্রামে 1838 সালের 26শে জুন জন্মগ্রহণ করেন। তারপরে ওনার পড়াশোনার জীবন এবং কর্মজীবন সেটা তোমরা পড়ে নিবে, আমি সেটা আলোচনা করছি না। তো আমার আলোচ্য বিষয় হচ্ছে মূল বিষয়গুলো, যেমন 1865 সালের প্রথম যে উপন্যাস সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী। এটা তোমাদের এমসিকিউ থাকতে পারে। এছাড়া উনাকে সাহিত্যের জন্য সাহিত্য সম্রাট এই উপাধিতে ভূষিত করা হয়, এবং তিনি 34টি গ্রন্থ রচনা করেছিলেন। তো উনার যে বিখ্যাত উপন্যাস, রম্য রচনা, প্রবন্ধ রয়েছে, সেগুলোর প্রতিও আমাদের আলোকপাত করতে হবে। যেমন উপন্যাস রয়েছে দুর্গেশ নন্দিনী, এবং সালগুলোও তোমরা অবশ্যই করবে: কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ, রাজসিংহ। এছাড়া রম্য রচনা রয়েছে কমলাকান্তের দপ্তর। তো যেহেতু কমলাকান্তের দপ্তর আমাদের বিড়াল যে প্রবন্ধটি রয়েছে, কমলাকান্তের দপ্তরই হচ্ছে তার উৎস। আর প্রবন্ধ রয়েছে আরও লোক রহস্য, বিজ্ঞান রহস্য, বিবিধ প্রবন্ধ, কৃষ্ণ চরিত্র। এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, কারণ এখান থেকে কোনো না কোনো উপন্যাস রচনা দিয়ে আরও 3টা আলাদা অপশন দিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে যে এটি কার লেখা। তো যাই হোক, এই বিড়াল প্রবন্ধে লেখক এখানে দেখিয়েছেন যে বিড়াল হচ্ছে সমাজের একটা প্রতিভূ। দরিদ্র গরিব শ্রেণীর প্রতিভূরূপী বিড়ালকে লেখক এখানে কল্পনা করেছেন, এবং কমলাকান্ত যে চরিত্রটি রয়েছে সেটা আমাদের উচ্চবিত্ত সম্প্রদায়ের মনুষ্যের কথা এখানে বলা হয়েছে, এবং নিম্নবিত্ত এবং উচ্চবিত্তর মধ্যে যে পার্থক্য বা প্রভেদ, তাদের জন্য নিয়মকানুন আলাদা, সব কিছুই কিন্তু এই বিড়াল প্রবন্ধে লেখক খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। তো একদম আমরা চলে যাব এরপরে টেক্সটে। প্রথম টেক্সট অর্থাৎ প্রথম পার্ট, আজকে আমি সম্ভবত তোমাদের কাছে প্রথম পার্টটাই আলোচনা করব, না হলে ভিডিওটি বড় হয়ে যাবে। তো প্রথম যে অংশটি রয়েছে খুব ভালো করে একটু লক্ষ্য করতে হবে। আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম, একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। আমি বলতে এখানে লেখক অর্থাৎ বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় সত্তাস্বরূপ কমলাকান্তের কথা এখানে বলা রয়েছে। চারপাইয়ের উপর বসিয়া অর্থাৎ খাটের উপর বসে তিনি হুঁকা হাতে ঝিমাচ্ছিলেন, একটু মিটমিট করে ক্ষুদ্র আলো জ্বলতেছিল, তার উপরে তিনি দেখলেন একটা চঞ্চল ছায়া প্রেতবৎ বা ভূতের মতো যেন নাচছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুঁকা হাতে নিমীলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এই সময় যেহেতু আহার প্রস্তুত হয় নাই, তাই তিনি হুঁকা হাতে নিয়ে অর্ধ নিমীলিত লোচনে তিনি ভাবতেছিলেন যে এই সময় নেপোলিয়ন যদি তিনি হতেন, তাহলে তিনি ওয়াটারলুর যুদ্ধ, যেটা 1815 খ্রিস্টাব্দে যে ইতিহাসে আমরা পড়ি, ওয়াটারলুর যুদ্ধ যেখানে তিনি হেরে গেছিলেন বা পরাজয় হয়েছিল, সেই যুদ্ধে তিনি জিততে পারতেন কিনা তিনি যদি থাকতেন। এমতো সময়ে একটু ক্ষুদ্র শব্দ হইল ম্যাও। ঠিক এইরকম একটি সময়ে কিন্তু বিড়ালের আওয়াজ হলো ম্যাও বলে। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিম ভিক্ষা করিতে আসিয়াছে। অর্থাৎ লেখকের মনে হয়েছিল ওয়েলিংটন অর্থাৎ যেখানে ওয়াটারলু যুদ্ধের একটি আসল চরিত্র, যেখানে নেপোলিয়নের সঙ্গে ওয়েলিংটনের একটি সম্পর্ক রয়েছে। তো সেই ওয়েলিংটন বুঝি আফিম ভিক্ষা করছে
কমলাকান্তের কাছে, এরকম তার মনে হয়েছে। মানে কমলাকান্ত যেহেতু এখন তিনি নিজেকে নেপোলিয়ন ভাবছেন, প্রথম উদ্যমে পাষাণবোধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে। অর্থাৎ আরও একটি চরিত্র সেখানে ছিল যে ডিউক, তাকে পুরস্কার দেওয়া হয়েছে যথোচিত, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। অর্থাৎ আফিম কোনো মতেই দেওয়া যেতে এখানে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে, অর্থাৎ লোভ ভালো কিন্তু অতিরিক্ত লোভ ভালো নয়। ডিউক বলিল ম্যাও, এখানে ডিউক বলতে বিড়ালকে এখানে বলা হয়েছে, এবং বিড়াল ম্যাও হিসাবে তার আওয়াজটি দিল। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার, মার্জার মানে বেড়াল, প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরস্যাৎ করিয়াছে। প্রসন্ন বলতে গোয়ালিনী, চাকর, যে কিনা দুগ্ধ রেখে গিয়েছিল, সেই দুগ্ধই কিন্তু নিঃশেষ করেছে সেই বিড়ালটি। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। অর্থাৎ তিনি খেয়াল করেননি, তিনি যেহেতু মনে চিন্তা করছিলেন সেই ওয়াটারলু যুদ্ধের কথা এবং ব্যূহ রচনা, যুদ্ধের যে ব্যূহ রচনা করা হয় যুদ্ধ করতে গেলে, তাতেই তিনি ব্যস্ত ছিলেন। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছে ম্যাও। ঠিক এই সময়ে মার্জার সুন্দরী, যে বিড়ালিনী অর্থাৎ বিড়ালটি, যে দুগ্ধপান করে নিজেকে পরিতৃপ্ত করেছে এবং খুব মহানন্দে সে ম্যাও কণ্ঠে ডাক দিচ্ছে। বলিতে পারি না বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল, হয়তো সে ব্যঙ্গর সুরেই আমাকে ডাকছিল, লেখকের এরকম মনে হয়েছে। মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেউ মরে বিল চেছে, কেউ খায় খই, অর্থাৎ কেউ বা সারাদিন কাজ করতে থাকে আর কেউ বা খইটা খেয়ে নেয়, কই খেয়ে নেয়। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল, অর্থাৎ সে ম্যাও শব্দটা লেখকের কাছে এখানে কিন্তু বিদ্রূপ বলেই মনে হচ্ছে। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি। অর্থাৎ বিড়াল দুধ খেয়ে একটা প্রশ্ন যেন ছুড়ে দিচ্ছে, তোমার যে অংশের দুধ সেটা আমি খেয়ে নিয়েছি, এখন আর তুমি কি বলবে। বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না, দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার দুইয়াছে প্রসন্ন। অর্থাৎ এখানে কমলাকান্ত মনে করছেন যে সেই দুগ্ধ তার বাবারও নয়, এবং সেটা গাভী মঙ্গলার দুধ, আর সেটা প্রসন্ন কিন্তু দুয়েছে। অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই অধিকার। অর্থাৎ অধিকারে যদি প্রশ্ন আসে, তাহলে সেই অধিকারে বিড়ালে যেরকম অধিকার রয়েছে তেমনি কমলাকান্তেরও অধিকার রয়েছে। সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। চিরাগত প্রথা তার মানে কি, হয়ে আসছে এরকম, যেটা আমরা স্বভাবত করে থাকি, যে বিড়াল কিছু খেয়ে নিয়ে গেলে তাকে আমরা তাড়াই বা উদ্যত হই। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলের কুলঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। অর্থাৎ আমি যদি সেটা অপমাননা করি, মানে বিড়ালকে যদি না মারি বা তাড়াই, তাহলে কিন্তু সেটা মনুষ্যকুলে সেটা একটা খারাপ, বা আমাকে মনুষ্যকুলের কুলঙ্গার বলা যেতে পারে। কি জানি এই মার্জার যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, আবার এটাও ভয়ের যে সেই মার্জারি যদি তাদের নিজের বিড়াল জগতে কমলাকান্তকে, স্বজাতি মানে তাদের বিড়ালের জগতে কমলাকান্তকে যদি কাপুরুষ বলে, উপহাস করে। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। অতএব তিনি যখন পুরুষ, তাই পুরুষের মতোই আচরণ করতে হবে। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্নযষ্টি আবিষ্কার করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। তাহলে এই রকম চিন্তাভাবনা করে হুঁকা নামিয়ে কমলাকান্ত একটা ভগ্নযষ্টি অর্থাৎ ভাঙা লাঠি নিয়ে কিন্তু সগর্বে, যেহেতু তিনি মনুষ্য জাতির নিজেকে কাপুরুষ বলে মনে করবেন না, তাই গর্বের সহিত
তিনি মার্জারির প্রতি ধাবমান হলেন। মার্জারি কমলাকান্তকে চিনিত। সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়া কোনো লক্ষণ প্রকাশ করিল না। অর্থাৎ বিড়াল তার বাড়িতেই থাকে এবং সেখানে সে কমলাকান্তকে ভালো করে জানতো যে সে ভয় দেখাবে কিন্তু তাকে মারধর করবে না। তাই সে ভয় পাওয়ার কোনো লক্ষণই প্রকাশ করল না। কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিল, অর্থাৎ কমলাকান্তের মুখপানে চেয়ে কিন্তু হাই তুলল। একটু সরিয়া বসিল, দিয়ে বলল, ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুঁকা রইলাম। অর্থাৎ যেহেতু বিড়ালের প্রশ্ন বুঝতে পারলেন, তাই তিনি শয্যায় বা বিছানায় আবার আগের মতো এসে তিনি হুঁকা নিলেন। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। দিব্যকর্ণ অর্থাৎ কর্ণপাত করে ভালো করে বুঝে বিড়ালের বক্তব্য তিনি বুঝতে চেষ্টা করলেন। বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন, অর্থাৎ বিড়াল বলতে চাইছে যে মারপিট কেন, স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারের ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই কি তোমরা খাবে? আমরা কি কিছুই আমরা পাইব না কেন? অর্থাৎ আমাদের এই সমাজের যে ক্ষীর স্বর দুগ্ধ দধি যে সমস্ত খাদ্যদ্রব্য রয়েছে সেগুলো কিন্তু সব মানুষের জন্যই। তাই এখানে বলতে চাওয়া হচ্ছে কেবল একটা শ্রেণী কেন পাবে, কেবল কমলাকান্তের মতো মানুষরা কেন পাবে, বিড়াল চতুষ্পদ বলে বিড়ালকে কেন দেওয়া হবে না, বা সাধারণ মানুষ কেন পাবে না? এটাই হচ্ছে প্রশ্ন। তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমরাও প্রাণী, আমরাও প্রাণী, আহার সবার জন্য, তাই পার্থক্যটা কোথায়? তোমাদের ক্ষুধ পিপাসা আছে, আমাদের কি নাই? তোমাদের ক্ষিধা তৃষ্ণা আছে, আমাদের কি নেই? তোমরা খাও, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইস? অতএব খাবার খাওয়া নিয়ে ব্যাপার। তাই তোমরা খাও, সেটা আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা যখন খেতে যাই তখন তোমরা আমাদেরকে তাড়াও কেন? তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। আমরা তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতি উপায়ান্তর দেখি না। অর্থাৎ বিড়াল বিজ্ঞ, এখানে বিজ্ঞ চতুষ্পদ, তার কাছে শিক্ষালাভ করা প্রয়োজন। তাই জ্ঞানোন্নতির জন্য শিক্ষালাভ করতে হবে। তোমাদের বিদ্যা সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ। অর্থাৎ এখানে যেহেতু বিদ্যালয়ে গিয়ে আমাদের শিক্ষা অর্জন করতে হয়, তাই আমাদের এই সমাজের দিকগুলো কিন্তু জানা প্রয়োজন। দেখো, শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি? অর্থাৎ শয্যাশায়ী মনুষ্য যারা ঘুমিয়ে থাকতে ভালোবাসে, সমাজের কোনো কিছুর প্রতি যাদের কর্ণপাত নেই, ভুরি ভুরি যাদের আছে, ঘুমিয়ে থাকলেই যাদের চলে যাবে, তাদের কাছে বলা হচ্ছে যে ধর্মটা তাহলে কি? উত্তর হচ্ছে পরোপকারই পরম ধর্ম, অর্থাৎ পরের উপকার করাই কিন্তু প্রকৃত ধর্ম বা পুণ্য। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। বিড়ালের বক্তব্য হচ্ছে এই দুগ্ধ পান করেই আমি পরম উপকার পেয়েছি। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অর্থাৎ তুমি যে দুগ্ধ সঞ্চয় করে রেখেছিলে সেটার দ্বারাই কিন্তু আমার উপকার সিদ্ধ হলো। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অর্থাৎ আমি চুরি করেছি, কোন জিনিস দ্রব্য চুরি করেছি? যেটা তোমার সঞ্চিত দ্রব্য, এবং তুমি যেহেতু আমাকে বাধা দাওনি তাই সেখানে তোমার ধর্ম হয়েছে। কারণ আগেই বলা রয়েছে পরোপকার পরম ধর্ম, তাই সেই ধর্ম সঞ্চয়ের মূল কারণ আমি। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। তাই আমাকে এখানে প্রহার না করে আমার বরং প্রশংসা করো। আমি তোমার ধর্মের সহায়, কারণ আমি তোমাকে ধার্মিক হতে সাহায্য করলাম, তোমার ধর্মের আমি সহায় হলাম। এই হচ্ছে তোমাদের প্রথম যে টেক্সট রয়েছে, প্রথম পাঠ, সেটা আমি কমপ্লিট করলাম। তো এই পাঠে আমরা দেখলাম যে বিড়াল আহ, যেটা হচ্ছে গরিব মানুষের প্রতিভূ, সে কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছে যে বিড়াল যে চুরি করে সেটা কিন্তু সেই মনুষ্য প্রজাতির বা মানুষের জন্যই। তারা কিন্তু সেই চতুষ্পদ বা সাধারণ মানুষকে যারা চতুষ্পদ বলে ভাবে, সাধারণ প্রাণী বলে ভাবে, তাদের জন্য কিন্তু কোনো আহার তারা রাখে না। তাই তারা বাধ্য হয়ে চুরি করে
এরপরেও আমরা দ্বিতীয় তৃতীয় টেক্সটে যখন যাব তখন আমরা আরও ভালো করে দেখতে পাবো। তো আজকে প্রথম টেক্সটটা থাকলো, কেমন তোমরা বুঝলে অবশ্যই জানাবে, আর কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, পরের টেক্সট অবশ্যই খুব শীঘ্রই আসবে।